দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসা, ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বৃদ্ধি এবং ঋণ খেলাপিরা বাজেট বাস্তবায়নের ঝুঁকি বাড়াবে। প্রস্তাবিত বাজেট নিয়ে এমন মত এফবিসিসিআই এর। এদিকে ব্যবসায়ীদের আসল চাওয়াগুলো বাজেটে প্রতিফলিত না হওয়ায় হতাশ বিজিএমইএ। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। 2024-25 অর্থবছরে 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে সরকার, যা বাস্তবায়নে সুশাসন, যথাযথ মনিটরিং, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম বলেন, চলতি অর্থবছরেও বাজেটের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল 6.5%, যা মে মাসেই দাঁড়িয়েছে 9.89%। তাই প্রস্তাবিত বাজেটেও মূল্যস্ফীতিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। মূল্যস্ফীতির হারকে কমিয়ে এনে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনুৎপাদনশীল ও অপ্রয়োজনীয় খাতে খরচ কমানোর লক্ষ্যে সরকারের ব্যয় সংকোচন নীতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার, ঋণের সুদের হার, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রভৃতির চ্যালেঞ্জ মোকাবিলা করে বাজেট বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের শিল্প প্রতিষ্ঠানে আমদানি শুল্ক বাড়ানো নিয়েও অসন্তোষ জানান এফবিসিসিআই এর সভাপতি। এক জায়গায় বলতেছেন আপনি ইকোনমিক জোনে যান, আরেক জায়গায় বলতেছেন না এখানে আমি এতদিন ছিল 0% ডিউটি, এখন 1% ডিউটি। তাহলে এটা তো একটা বৈষম্যমূলক হয়ে যাচ্ছে এবং এফডিআইকে মানে অ্যাট্রাকশন করার জন্য এটা কিন্তু একটা নেগেটিভ ইয়েতে চলে যাচ্ছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সভাপতি এস.এম. মান্নান কোচি জানান, বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ীদের মূল প্রস্তাবগুলো প্রতিফলিত হয়নি বাজেটে। বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটি এর জন্য কিছু নীতি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। দক্ষ মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেয়া বাজেটের ইতিবাচক দিক বলছেন ব্যবসায়ীরা। আশিকুল আলম, RTV, ঢাকা। ব্যক্তি শ্রেণীর কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি সমর্থন না করলেও বিরোধিতা করেনি দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICAB। কর্পোরেট করের হার কমানো ও উৎসাহ কর্তন সহ 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর সংস্কার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে সংগঠনটি। তবে কালো টাকা সাদা করার সুযোগের কঠোর সমালোচনা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং SANEM। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। শনিবার প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর চার্টার্ড অ্যাকাউন্টের ভাবনা শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICAB। আগামী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর সংস্থার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে ICAB। কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি সমর্থন না করলেও বিরোধিতা করেনি সংগঠনটির সভাপতি ফোরকান উদ্দিন। সরকারি যারা এর পিছনে যে ব্যুরোক্রেসি এবং পলিটিক্যাল লিডারশিপ যেই বিশ্বাসটা ধরে রেখেছেন, আমরা ওই আত্মবিশ্বাসে আমরা এই মুহূর্তে আশ্বস্ত থাকি। লেট আস নট বি ডাউটফুল। বাজেট প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান জানান দিতে শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলন করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং SANEM। এ সময় কালো টাকা সাদা করার ঘোর আপত্তি জানায় সংস্থাটি। 15% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করা, এটা আমরা তীব্রভাবে এটার নিন্দা করছি। এটা কোনোভাবেই আমাদের সংবিধান, আমাদের যে ন্যায় নীতি ভিত্তিক যে আমরা সমাজের কথা আমরা বলি, তার সাথে সংগতিপূর্ণ। আমরা একটা প্রস্তাব করছি SANEM-এর পক্ষ থেকে যে একটা 2 বছরের
অর্থনৈতিক পুনরুদ্ধারের একটা পরিকল্পনা বাজেট একটা থাকা দরকার। বলা হয় 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে খেলাপি ঋণ কমানোর কোনো কর্মপরিকল্পনা রাখা হয়নি, যা মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার কারণ হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া এই জিনিসটা যেহেতু মূল্যস্ফীতিটাকে উস্কে দিতে পারে, সেটাকে কিন্তু অবশ্যই ডিসকারেজ করা জরুরি। আমাদের যে খেলাপি ঋণ, সে খেলাপি ঋণটাকে আসলে কমানোর জন্য সেই ধরনের কোনো কর্মপরিকল্পনা কিন্তু এবছরের বাজেটেও নেই, যদিও প্রতি বছর বাজেটে আমরা খেলাপি ঋণ বেড়েই চলছে। একই সঙ্গে দুর্নীতি নিয়ন্ত্রণের প্রয়োজনে সংসদীয় কমিটি করার পরামর্শ দেয় সংগঠনটি। সঠিক জবাবদিহিতা যদি থাকে, তাহলে আসলে প্রকল্পের বাস্তবায়নের হারটাও হয়তো আমরা একটু ইতিবাচক দেখব। শাকিলা করিম, RTV, ঢাকা। যারা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন, তারাই এখন দুর্নীতি বিরুদ্ধে কর্মসূচি দেবে, এটা এ বছরের সেরা জোকস। এমন মন্তব্যই করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, বিএনপি একটি দুর্নীতিবাজ দল। আওয়ামী লীগের মধ্যে থাকা দুর্নীতিবাজদের তালিকা পেলে সেটা দুর্নীতি দমন কমিশনকে দেয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বললেন, অর্থনৈতিক সংকটকালে এ বাজেট গণমুখী বাজেট। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এই সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অর্থনৈতিক সংকটকালে গণমুখী ও বাস্তবসম্মত হয়েছে এবারের বাজেট। অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের তালিকা চেয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের দুর্নীতি বিরোধী কর্মসূচি হাস্যকর। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। সিপিডি টিআইবি কি বলল তাতে সরকারের মাথা ব্যথা নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপ্রদর্শিত অর্থ মূলধারায় আনতে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। 5 বার বিশ্ব দুর্নীতিবাজ, যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে, এটা এই বছরের সেরা। 4 দলীয় জোট সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের বাজেট ছিল 68,000 কোটি টাকা। সেই সময় বিএনপিকে বিদেশে দৌড়াতে হয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে। বিপুল দেবরায়, RTV, ঢাকা। কালো টাকার সাথে সরকার জড়িত এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 2024-25 অর্থ বছরের জন্য লুটে খাওয়ার বাজেট দেওয়া হয়েছে। দেশ ভয়ঙ্কর অস্তিত্ব সংকটে দাবি করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। রাজধানী প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ খ্যাত সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেটে কালো টাকার পক্ষে সরকারের সাফাইয়ের সমালোচনা করেন। আপনারা বাজেট দিয়ে কাজে ধরেন এবং আপনারা নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বললেন লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা করছে। দেশ সংকটে আছে দাবি করে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ফখরুল। বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পতিত হয়েছে, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি, যে লড়াই আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে সক্ষম হবে আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রামে অন্য কারো অবদান স্বীকার করতে চায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। স্বপ্নই বাস্তবায়িত হতে দূরে থাক, কারণ সেই স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে তারা ছিটকে দিচ্ছে। জাহিদ রহমান, RTV, ঢাকা।
নেত্রকোনা সদরের কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামে একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার রাত থেকে এখনো পর্যন্ত জায়গাটি ঘিরে রাখা হয়েছে। জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, স্থানীয় প্রফেসর আব্দুল মান্নানের ফিশারিতে জঙ্গি আস্তানা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত থেকে তা ঘিরে ফেলা হয়। পরে সন্ধ্যায় প্রাথমিকভাবে অভিযান চালিয়ে একটি পিস্তল ও 17 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। অভিযান অব্যাহত আছে। ভেতরে বোমা অথবা বোমা তৈরির সরঞ্জামাদি থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে পুলিশ এবং এই সব লাগাইলাম জঙ্গি আনতে জানিয়েছেন তারা উদ্বোধন কর্তৃপক্ষ আসবে তিনি ঘটনাস্থলে জানছি করেছেন তাদের অফিসিয়ালি অভিযান পুলিশ 2-3 ঘন্টা অভিযানের পর আমরা দেখতে পারি যে এখানে এই যে বাড়িটা দেখছেন আপনার, এই বাড়ির ভিতরে একটি পিস্তল এবং 17 রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া এখানে খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, ওয়াকি ডকি সহ ব্যায়াম করার সামগ্রী, জিহাদি বই, এরকম বিভিন্ন কিছু আছে। তারপর আমরা এন্টি টেররিজম ইউনিটকে খবর দিয়েছি, তারা এসেছেন। আমরা এখন ফাইনালি অভিযান পরিচালনা করবো। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গজনবী বিপ্লব। গজনবী, অভিযান কতক্ষণ চলতে পারে এবং কতজনকে উদ্ধার করেছে পুলিশ জানাবেন? কাইলাটি ইউনিয়নের বাসাপাড়া গ্রামে একটি বাড়িকে জঙ্গি আস্তানা সন্দেহ করে পুলিশ গত রাত থেকেই ঘিরে রেখেছে। নিরিবিলি একটি পরিবেশের, গ্রামীণ পরিবেশের দ্বিতল ভবনে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে পুলিশ দুপুর থেকে আজ এই বাড়িটিকে ঘিরে রেখেছে। আর এখানে প্রথম দফায় অভিযান পরিচালনা হয়েছে। একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি এবং ওয়াকিটকি, হ্যান্ডকাপ এবং বুলেট প্রুফ একটি রুম, এই ধরনের জানিয়েছেন পুলিশ আমাকে। এ পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি। এই বাড়িটিতে কোনো জনবরব ছিল না। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আদালতের নির্দেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশন দুদকের দুটি দল রিসোর্টে অবস্থান নেয়। এরপর রাত 11:30টার দিকে মাইকিং করে পার্ক নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে অভিযান। আর শনিবার সকাল থেকে সাভানা ইকো রিসোর্টের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রশাসনের নির্দেশেই। রাতে জেলা প্রশাসন ও দুদক কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত হয় অভিযান। সকাল থেকে শুরু হয়েছে রিসোর্টের স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুতের কাজ। এখন থেকে রিসোর্টের রক্ষণাবেক্ষণ সহ সবকিছুই করবে জেলা প্রশাসন। বিজ্ঞ আদালত এই সাভানা পার্কটি দেখাশোনার জন্য জেলা প্রশাসক মহোদয়কে নির্বাচন করেছেন এবং পুকুর যেগুলো আছে সেগুলা জেলা মৎস্য কর্মকর্তা এবং যে জমিগুলো চাষের জমি আছে সেগুলা আপনার কৃষি কর্মকর্তাকে নিযুক্ত করেছেন। এদিকে রাতে অভিযান চলাকালে দখল হওয়া জমি ফেরতের পাশাপাশি সরকারি রাস্তার উপর নির্মিত পার্কের মূল ফটক অপসারণের দাবি জানান ভুক্তভোগীরা। প্রশাসনের লোক দিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বেনজির আহমেদ নিয়ে নিয়েছিল এই জমিগুলো আমরা এখন ফেরত চাই। একটু জমির জন্য সে দেশন তরি রাতের অন্ধকারে পলায় চলে গেছে। সরকার জামা নিয়ে আমরা মানিয়ে নিছি, আমাকে যে রাস্তা সরকারি রাস্তা এটি আমাকে যেন খুলিয়ে দেয়। পার্ক পরিদর্শন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এ সময় তিনি জানান, এমন অপকর্মের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে। যারা এই ঘটনার সাথে জড়িত তারা রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তি এবং যখনই যে সরকার ক্ষমতায় আসে তারা সেই সরকারের ক্ষমতাপুষ্ট। এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যেটা ঘটছে, বেনজির সেখানে একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।
এদিকে পার্কের পুকুর থেকে মাছ চুরির অভিযোগে ওই প্রকল্পের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে সদর থানায় মামলা করেছে দুদক। কমিশন জানিয়েছে, র্যাবের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক থাকার সময় গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট গড়ে তোলেন বেনজির আহমেদ। এখানকার বেশিরভাগ জমি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে ভয় দেখিয়ে দখল করা। সৈয়দ মাহমুদ, RTV। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেনকে ভারতের আদালতে তোলা হয়েছে। শনিবার স্থানীয় সময় 1:30টায় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয় সিয়ামকে। এর আগে শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিআইডি জানায়, হত্যাকাণ্ডের পর থেকে বনগাঁ এলাকায় আত্মগোপন করেছিল সিয়াম। আলোচিত এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করল দেশটির গোয়েন্দা বিভাগ। ব্যবসা জাল টাকার, তবে চালাতেন পুরা অফিসিয়াল ডেকোরামে। ছিল বিভিন্ন স্তরের কর্মী যাদের মাসে বেতন 3 লাখ টাকার উপরে। নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে প্রযুক্তি থেকে দূরে থাকতেন। যখন যেখানে অবস্থান করতেন চারপাশে লাগিয়ে রাখতেন সিসি ক্যামেরা। বিপুল সংখ্যক জাল টাকা সহ রাজধানী যাত্রাবাড়ি থেকে লিয়াকত হোসেন জাকির নামে একজনকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। বিস্তারিত সুবন তানবীরের রিপোর্টে। ব্যবসার পুঁজি বলতে একটি কম্পিউটার আর এই প্রিন্টার, আর তা দিয়েই করে যাচ্ছিলেন কোটি কোটি নকল টাকার রমরমা ব্যবসা। মাসে কর্মীদেরই বেতন দিতেন 3 লাখ টাকার ওপরে। তবে ঈদ ঘিরে প্রস্তুতির শেষ পর্যায়ে গোয়েন্দা জালে ধরা পড়ে যান জাল নোট সিন্ডিকেটের অন্যতম হোতা লিয়াকত হোসেন জাকির। মাল তৈরি করি, এটা ক্রেতা বিভিন্ন জেলায়। নিজেই বলছিলেন কোরবানির ঈদ ঘিরে তার প্রস্তুতির কথা। টাকা ছাড়াও এবার ঈদে ভারতীয় রুপিও ছাপিয়েছিলেন তিনি। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আছে আমার 15 জনের মতো সদস্য আছে যাদের কাছে আমি সেল করি। ইন্ডিয়ান রুপিটা আমি রাজশাহী অনলি একজনের কাছে বিক্রি করি। ঘরের আলমারি থেকে বিছানা সব জায়গায় তার প্রস্তুতির নিদর্শন। ছাপানোর সব ধাপ শেষ করে মাঠ পর্যায়ে বিক্রির জন্য প্রস্তুত ছিল এসব জাল নোট। জাকিরের কাছ থেকে জাল নোট কিনেছে এমন 2 নারীকেও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওনার কাছ থেকে আমি এই 200 টাকার একটা আর 500 টাকার একটা বান্ডিল নিয়েছিলাম, 7-8টা এমন চালাইছি। এরপরে আমার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, প্রায় 1 বছর ধরে জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তার এই কাজ করার জন্য অনেকগুলো পুরুষ এবং অনেকগুলো মহিলা কর্মী আছে। ওই সমস্ত পেইড কর্মচারীদেরকে যারা জাল টাকা বানায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাদেরকে সে প্রতি মাসে 2.5 থেকে 3 লক্ষ টাকা বেতন দিয়ে থাকে। এ ঢাকাতে অথবা অন্য যে জায়গাতেই বসবাস করে, তার নিজস্ব বাসার কাছে হলে সেটাকে সে প্রায় 200 মিটার দূর থেকে নানা রকমের সিসি ক্যামেরা দিয়ে রাখতে থাকে। ডিবি কার্যালয়ের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, কোরবানির হাট ঘিরে ডিবির আলাদা নজরদারি থাকবে। তাদেরকে আমরা ধরি, বারবার ধরে তাদেরকে আমরা জেলে পাঠাই। জেলে গিয়ে আবার তারা আবার করি কি, আবার নতুন একটা সঙ্গ তৈরি করে। এই যে অভিযানে চাল টাকা তৈরি করার সময় হাতে নাতে 2টি বাসা থেকে আমরা প্রায় 1.25 কোটি টাকা জাল নোট উদ্ধার করেছি। শুধু 500 বা 1000 টাকার নোট নয়, যে কোনো ধরনের অর্থ লেনদেনে জনসাধারণকে আরো সতর্ক হওয়ার অনুরোধ ডিবির। সুমন তানভীর, RTV, ঢাকা। কাল ভারতের ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। টানা 3য় মেয়াদে দেশটির সরকার প্রধান হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা 7:15টায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদী। একই সময় শপথ নেবেন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্যরাও। অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 বিদেশি নেতাও এই আয়োজনে যোগ দেবেন। সব মিলিয়ে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা হবে 8000। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ভারতের রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোববার সন্ধ্যা 7:15 প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন। নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় 27 থেকে 30 জন সদস্য থাকবেন বলে ধারণা করা হচ্ছে, যার প্রায় 1/3 এনডিএ জোটের। সঙ্গে কয়েকজন প্রতিমন্ত্রীও থাকতে পারেন।
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন 15 জুন শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম দুদিন যাবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণে। এরপর নতুন স্পিকার নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। প্রথম অধিবেশন আগামী 22 জুন শেষ হওয়ার কথা রয়েছে। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। ভারতে প্রতিবেশী প্রথম নীতির অংশ হিসেবে বাংলাদেশ, মালদ্বীপ ছাড়াও শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাস এবং সেসেলসের নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শপথ গ্রহণকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ভবনে 5 কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান ছাড়াও এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপার নিয়ে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান চলার সময় যে কোনো অপরাধমূলক বা সন্ত্রাসী হুমকি রোধে দিল্লিতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ 9 থেকে 10 জুন পর্যন্ত কার্যকর থাকবে। ইমরুল হাসান, RTV। এদিকে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তার এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্লাইটে নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণের পর প্রধানমন্ত্রীকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সফর সঙ্গীদের নিয়ে সকাল 10:15টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রবিবার সন্ধ্যা 7:20 রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। শেখ হাসিনা নয়াদিল্লি ত্যাগ করার আগে কিছু দাপ্তরিক কাজ শেষ করে সোমবার নয়াদিল্লির সময় বিকেল 5টায় পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং বাংলাদেশ সময় রাত 8টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া 22টি উপজেলার মধ্যে 19টিতে ভোট হবে কাল। উপজেলাগুলো হলো বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গরুনদী, অগলছাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমুদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুড়ি। রাঙামাটির বাগাইছড়িতে আগামীকাল নির্বাচনের কথা থাকলেও দ্বিতীয়বারের মতো তা স্থগিত করা হয়েছে। এদিকে নির্বাচন উপলক্ষে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বিলুপ্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, স্থানীয় সরকারের বিদ্যমান আইনে 2 ধরনের নির্বাচনের ব্যবস্থা থাকায় দলীয় প্রতীকের বিধান পরিবর্তনের প্রয়োজন নেই। রফিকুল ইসলামের রিপোর্ট। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা নিয়ে সেমিনার আয়োজন করে নির্বাচন বিষয়ক রিপোর্টার্সদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। সেমিনারে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি স্থানীয় সরকারের জন্য থাকা বিধানগুলো একীভূত করে একক আইন করা জরুরি। একটা দলের সুবিধা অসুবিধার উপরে প্রতীকটা উঠানো হয়েছে। লোকাল বডিতে এলে লোকাল বডির মতো চলতে থাকে। স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার 2টো কারণ। একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো প্রশাসনের নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞদের এমন পর্যবেক্ষণের সঙ্গে একমত নন স্থানীয় সরকার মন্ত্রী। আইন পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আমাদের আইনটা এমনভাবে করা আছে, দলীয় প্রতীকও হইতে পারে, দলীয় প্রতীক ছাড়া হইতে পারে, তাকে তো একটা প্রতীক দেওয়াই হয়। আর্থিক সাশ্রয়ের জন্য উপজেলা পরিষদ নির্বাচনের সব ভোট একই দিনে করারও পরামর্শ বিশিষ্টজনদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশি বিদেশি নানা জাতের ছোট বড় গরুতে ভরপুর পুরো এলাকা। তবে দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের, আর গরু অনুযায়ী দাম বেশি বলছে ক্রেতারা। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। যেদিকে চোখ যায় শুধু গরু আর গরু, লালচে সাদা থেকে কালো রঙের গরুতে মাঠ ভর্তি। এ চিত্র চুয়াডাঙ্গার কোরবানির পশুর হাটের।
ঈদুল আজহাকে সামনে রেখে দেশি বিদেশি নানা জাতের ছোট থেকে মাঝারি ও বড় আকারের গরুতে পরিপূর্ণ হাট। দামও রয়েছে 1 লাখ থেকে 10 লাখ পর্যন্ত। তবে গত বছরের তুলনায় গরুর দাম কম পাচ্ছেন বলে অভিযোগ খামারিদের। বাজারে কোনো বেচা কেনাই নেই, ওই এই সময় যে কাস্টমার আসা দরকার সে কাস্টমার নেই। আমার গরুর দাম দিয়েছে আপনার 1,10,000, গরুর দাম বলছে 80-80-র নিচে, আমাদের বহুত লস হয়ে যাচ্ছে, গরু হিসাবে দাম অনেক কম বলছে। হাটে বিভিন্ন জাতের বড় গরু থাকলেও ক্রেতাদের প্রথম পছন্দ মাঝারি আকারের দেশি গরু। ফলে মাঝারি আকারের গরুর খোঁজে পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ক্রেতারা ছুটে আসেন চুয়াডাঙ্গার এসব পশুর হাটে। তবে গরু অনুযায়ী দাম তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা। মাঝারি সাইজের গরু নেওয়ার জন্য আমি এসেছি, 1,50,000-60,000 এই মানের গরু আমরা হাটে ঘুরে ঘুরে দেখছি। সুবিধা মতো বা পছন্দ মতো গরু আমরা এখনো মিলাতে পারছি না, আমাদের যে বাজেট তার চেয়ে বেশি দাম বিক্রেতারা বলছে। হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের পরামর্শ দিতে পশু হাটে কাজ করছে প্রাণী সম্পদ অফিসের মেডিকেল টিম। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা আসছে, তারা তাদের কাঙ্ক্ষিত মানের গরু কিনছে, ছাগল কিনছে। আমরা 4টি বড় বড় হাট সহ ছোট ছোট কয়েকটি হাট আছে, এই হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম তাদের পরামর্শ গ্রহণ করতে পারে যাতে কোনো ক্রেতা এবং বিক্রেতায় ঠকবাজি না করে। আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি যাতে হাটে তারা তাদের আইন শৃঙ্খলা ঠিক রাখে, যাতে ক্রেতা এবং বিক্রেতা কেউ যেন বিশেষ করে পকেট মার সহ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ইমরুল কায়েস, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সশস্ত্র সংঘাতে শিশুদের ক্ষতির দায়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। যুদ্ধনীতি ভেঙে যেসব দেশ শিশুদের উপর চড়াও হয়েছে সেসব দেশকে নিয়ে এ তালিকা করেছে সংস্থাটি। জাতিসংঘের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান মহাসচিবের মুখপাত্র ডুজারিক। নিরাপত্তা পরিষদের সভায় উত্থাপনের পর সপ্তাহখানেক বাদে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছে জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশের জয় উচ্ছ্বাস প্রকাশ করেছে ডালাসে খেলা দেখতে আসা সমর্থকরা। খেলা শেষে নিজেদের আনন্দের কথা জানায় তারা। Best part is we won, so we are going home happy. Yes. So happy that Bangladesh, congratulations in the Caribbean. Congratulations, we'll win next game. Performance, what happening? What happening, Sri Lanka? We're winning. That's what happening. We're winning. বাংলাদেশ জিতবে। এই জায়গায় নিউ ইয়র্কে এসে আসছে, আজকে বিজয় অর্জন করে আবার নিউ ইয়র্কে যাবে ইনশাআল্লাহ। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।